স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আরও জটিল। আজকের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আরও জটিল, কারণ পুরা সিস্টেম ভয়াবহ করাপশন ঢুকছে। রোগী ধরা দালাল, ডায়াগনস্টিক সেন্টারের কমিশন, হাসপাতালগুলোর রোগী ধরা বাণিজ্য, কিছু বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা বড় অংশের ডাক্তারদের সাথে মাসোহারার সম্পর্ক, কিছু ডাক্তারদের মারাত্মক পেশাগত অদক্ষতা, রোগীদের সাথে দুর্ব্যবহার, আর এই সিস্টেমটাকে টিকায় রাখার জন্য গড়ে ওঠা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। মানুষ বুঝতে পারে যে এই ব্যবস্থা অত্যন্ত করাপ্ট, তাই সে মাঝে মাঝে তার ক্ষোভ ঝাড়ে ফ্রন্ট লাইনে থাকা ডাক্তারদের উপরে। অভিযোগ ভুল চিকিৎসার। ডাক্তাররা কেন ভুল চিকিৎসা করে? এর দায় কি শুধু ডাক্তারের? WHO বলে যে পশ্চিমা স্বাস্থ্য ব্যবস্থাতে 10% রোগী ভুল চিকিৎসার শিকার হন। চিকিৎসার ঝুঁকি থাকবেই। অত্যন্ত অভিজ্ঞ এবং যত্নশীল চিকিৎসকেরও ভুল হইতে পারে, কারণ প্রত্যেকটা রোগাক্রান্ত শরীর আপন বৈশিষ্ট্য অনন্য। শরীর সবসময় বইয়ের টেক্সট মাইনে চলে না, এটাই বিজ্ঞান। কিন্তু এই যুক্তি মানুষ মানবে কেন যদি তা একটা করাপ্ট সিস্টেমের মধ্যে থাকা একজন মানুষের কাছে শোনে? ডাক্তারদের সাথে আস্থার বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে 2000 বছর লাগছিল সভ্যতার। এই ইতিহাস যদি ডাক্তাররা জানতো তাহলে মাত্র 50 বছরের মধ্যে সেটাকে ধূলিসাৎ করে দিতে পারতো না। সেই জন্যেই স্বাস্থ্যের জন্য দরকার একটা ফাদার ফিগার। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো, যে নিজে ডাক্তার, সমস্যাটা ভালো বুঝে, আবার জনতার সাথে সম্পর্কিত, মানুষ তাকে বিশ্বাস করে। এমন ফিগার ছাড়া আপনি স্বাস্থ্যে কোনো সংস্কার করতে পারবেন না। আমাদের দুর্ভাগ্য, যখন আমরা সংস্কার করতে যাচ্ছি তখন জাফর ভাই আমাদের মাঝে নাই। বিষয়টা আরো গভীরে যায় দেখি ডাক্তারদের তরফ থেকে তারা কোন জটিল সমস্যার মধ্যে থেকে কাজটা করে সেটা না জানলে শুধু দোষ দেওয়া সমস্যার সমাধান হবে না। প্রাচীনকালে চিকিৎসকরা রোগীর চিকিৎসা করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতেন। সেই সঞ্চিত জ্ঞান তিনি পরের প্রজন্মকে দিয়ে যেতেন। আর আজকে চিকিৎসক যখন রোগীর চিকিৎসা দেন, রোগ নির্ণয় করে, সেই চিকিৎসার পিছনে থাকে কোনো না কোনো গবেষণা। সেই গবেষণার উপরে ভর করে চিকিৎসক তার সিদ্ধান্ত নেন। কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার, চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ফলাফল যেটা দাবি করা হয়েছিল, অন্য গবেষকরা সে একই পরীক্ষা করে সেই ফল পাচ্ছেন না। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বুঝি। বৈজ্ঞানিক গবেষণার একটা মূল বিষয় হলো রিপ্রোডিউসিবিলিটি। তার মানে যে কোনো পরীক্ষা আবার করে দেখানো যেতে পারে, বারবার করলে একই ফল আসবে। এখানেই বিজ্ঞানের সাথে অন্য বিষয় তফাৎ। সেই কারণে যেখানে এমনটা ঘটে না সেগুলোকে আমরা অবৈজ্ঞানিক বিষয় বলি। আমি যদি 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেনকে মিশিয়ে তার ভিতরে বিদ্যুৎ চালনা করি, তাহলে আমি পানি পাবো। এটাই আমার যদি গবেষণা হয়, তাহলে আমার এই পদ্ধতি ব্যবহার করে সবাই একইভাবে পানি বানাতে পারবে, যত বানাতে পারবে তত একই ফল আসবে। এটাকে বলে রিপ্রোডিউসিবিলিটি। আর এটা যদি না ঘটে তাহলে বলতে হবে আমার গবেষণাটা ভুল বা আমার পদ্ধতি অবৈজ্ঞানিক। একই পর্যবেক্ষণ অনেকবার করে দেখানো হলো বিজ্ঞানের বৈশিষ্ট্য। অথচ চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ভয়ানক অবস্থা। প্রকাশিত গবেষণায় যা ফল পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে, তার বেশিরভাগ নতুন করে গবেষণা করলে পাওয়া যাচ্ছে না। মানে আগের গবেষণাটাই ছিল ভুয়া। এটা সামান্য কথা না, কারণ এই গবেষণার উপর ভিত্তি করে চিকিৎসার ব্যবস্থা তৈরি হয়েছে। সেই চিকিৎসা লাখ লাখ লোককে দেওয়া হয়েছে। এই দায় কি তাহলে চিকিৎসকের? 2011 সালে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ব্রায়ান নোসেক তার সহকর্মীদের নিয়ে সাইকোলজির প্রায় 100টা গবেষণা আবার করছিলেন। এই কাজটা ইন্ডিভিজুয়ালি করা হয় না, কারণ বিজ্ঞানীদের যা দিয়ে উৎসাহ দেওয়া হয়, যেমন স্কলারশিপ, পুরস্কার, কমিটি মেম্বারশিপ, এগুলো পাইতে হলে চমকপ্রদ গবেষণার ফলাফল দেখাইতে হয়। তাই আগে হওয়া গবেষণা নিয়ে কেউ আর কাজ করতে চায় না, একই কাজ আর একবার করে দেখতে চায় না। অবাক ব্যাপারে 100টা গবেষণার 3 ভাগের 1 ভাগ গবেষণা ফল ভুয়া। মানে আগের ফলের সাথে নতুন ফল মিলতেছে না। 2015 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছিল সেই ফলাফল, 3 ভাগের 1 ভাগ ভুয়া। তাইলে এই গবেষণাগুলোর উপর ভিত্তি করে যে চিকিৎসা তৈরি হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ ভুল হবেই, যার দায় চিকিৎসকের না। অনেকে মনে করতে পারেন সাইকোলজিতে মন নিয়ে কারবার, সেই মন তো আসলে অধরা, ধরা যায় না, তাই হয়তো এরকম অবস্থা। অন্যান্য শাখায় অবস্থাটা হয়তো তেমন খারাপ না, কিন্তু না। 2011 সালে বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়ার জানাইলো যে ক্যান্সার সংক্রান্ত অনেক গবেষণা তাদের গবেষকরা আবার করে দেখছেন এবং মাত্র 4 ভাগের 1 ভাগ গবেষণার ফল মেলাইতে পারছেন। মানে 75 ভাগ ফল ভুয়া। পরের বছর আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যামজেন জানাইলো ক্যান্সার সংক্রান্ত বিখ্যাত 53টা গবেষণার মধ্যে মাত্র 6টার ফল তারা আবার মেলাইতে পারছে। মানে শতকরা 89 ভাগ গবেষণার ফল ভুয়া। একজনের গবেষণার প্রাপ্ত ফলের উপরে কাজ করে পরে কেউ একজন কাজ করে, এভাবে বিজ্ঞান আগায় চলে। তাহলে জ্ঞান যা গড়ে উঠছে তা কিসের উপরে গড়ে উঠছে? ভুয়া গবেষণা। ব্রায়ান নোসেক সেন্টার ফর ওপেন সায়েন্স বলে একটা প্রতিষ্ঠান করছেন। তারা ক্যান্সার সংক্রান্ত 50টা নাম করা গবেষণা প্রবন্ধের ফলাফল পরীক্ষা করে দেখতে শুরু করলেন। 2012 সালে 5টা পরীক্ষা তারা করছিলেন প্রথমে, তার মধ্যে মাত্র 2টা পরীক্ষার ফল মিলছে, তা পুরোপুরি না। তাহলে এর অর্থ কি? এটা গবেষণা? এই গবেষণা ফাঁক ছিল, যা আগেই ধরা পড়ার কথা ছিল, অন্তত প্রকাশিত হওয়ার আগেই। তাহলে চিকিৎসা বিজ্ঞান কার উপরে নির্ভর করবে? এই ভুল আর মিথ্যা গবেষণা কর্মের উপরে এগুলো ছাপা হয়েছিল বিখ্যাত সব মেডিকেল জার্নালে। কিভাবে সেগুলো ছাপা হইলো? এত রিভিউয়ার আছে জার্নালগুলোর, তাদের কারো কাছে গবেষণার ফাঁক ধরা পড়লো না। এই রিভিউয়ের প্রসেসটা বলি যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না। ধরা যাক আপনি একটা গবেষণার ফলাফল পাঠালেন একটা জার্নালে ছাপানোর জন্য। সেই লেখাটা কয়েকজন সেই ফিল্ডের কয়েকজন প্রথিতযশা রিভিউয়ারের কাছে পাঠানো হবে রিভিউ করার জন্য, অনেকটা পরীক্ষার খাতা দেখার মতো। তারা সেই গবেষণাটা নিরীক্ষা করে দেখবেন গভীরভাবে যে গবেষণাটা ঠিক আছে কিনা। কিন্তু আসলেই কি তারা খুঁটায় খুঁটায় দেখেন?
1998 সালে বিখ্যাত মেডিকেল জার্নাল ব্রিটিশ মেডিকেল জার্নালের সম্পাদিকা ফিওনা গডলি একটা দুষ্টামি করে পরীক্ষা করছিলেন। তিনি একটা মন গড়া প্রবন্ধ 200 জনকে পাঠাইছিলেন এবং ইচ্ছা করেই 8 ধরনের ভুল ঢুকাই দিছিলেন। কেউই 8টা ভুল ধরতে পারেনি। 200 জনের কেউ 8টা ভুল ধরতে পারেনি। গড়ে সবাই 2টা করে ভুল ধরতে পারছিলেন। ইন্টারেস্টিং ফাইন্ডিংস এটা। আগের যে উদাহরণগুলো দিলাম সেখানেও দেখছেন 1/4 গবেষণা আসলে ভালো, 3/4 গবেষণা আসলে ভুয়া। হার্ভার্ডের একজন বিজ্ঞানী জন বোহানান একটা ধুনফুন গবেষণাপত্র যার পুরাটাই ভুয়া, তিনি সেটা 304টা জার্নালে পাঠাইছিলেন। সে বানায় লেখা গবেষণায় লাইকেন জাতীয় একটা গুল্মের ক্যান্সার রোধী কার্যকারিতা নিয়ে তথাকথিত গবেষণায় গালগল্প করছিলেন। আশ্চর্য কথা, কেউই এই গালগল্প ধরতে পারেনি, কেউ না। অর্ধেকের বেশি জার্নাল লেখাটা উৎসাহ নিয়ে ছাপতে চাইছিল। কাণ্ড দেখেন। এই যে ভুলগুলো হচ্ছে তার সবই যে ইচ্ছা করে করা হচ্ছে তা না। কেন এই ভুলগুলো হয় আমি সেই গভীর আলোচনায় আর গেলাম না, আপনাদের বিরক্তির উৎপাদন হবে। তবে আমাদের দৈনন্দিন জীবন থেকে একটু উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করি কিভাবে ভুলগুলো হয়। যখন আমরা কোনো বিশেষ মতবাদকে মনে প্রাণে বিশ্বাস করি তখন চারপাশের পৃথিবীর খবরাখবরের মধ্যে সেই মতবাদের সমর্থন খুঁজি। এটার ইংরেজিতে বলে কনফার্মেশন বায়াস। যদি আমাদের সামনে রাখা সেই তথ্যের মধ্যে আমরা মতবাদের সমর্থন খুঁজে না পাই তখন খবরটাকে গাঁজাঘুরিয়ে বলে মনে করি। বিজ্ঞানের জগতে এমনটা ঘটে। আমার হাইপোথিসিসের সাথে যদি তথ্য মিলে যায় সেটা ভুল হইলেও আমরা অনেক সময় গ্রহণ করে ফেলি। ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে যে প্রকাশিত গবেষণার মাত্র 5% পাতে দেওয়ার মতো গবেষণা। প্রত্যেক মিনিটে প্রায় 2টা মেডিকেল গবেষণা প্রকাশিত হচ্ছে, আর যারা প্রকাশ করতেছে তারা বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি। এলসেভিয়ার পৃথিবীর সবচেয়ে নামী মেডিকেল প্রকাশনা কোম্পানির বছরের সেলস 3 বিলিয়ন পাউন্ড আর প্রফিট প্রায় 1 বিলিয়ন পাউন্ড। এমনকি এরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ট্রেস ছাপায়। আর 99% ডাক্তারেরা আসলে পড়ে না, আর বাকি 1% ডাক্তারেরা পড়তে পারে না গবেষণা কর্ম। তাই তাদের ইনফরমেশনের সোর্স হয়ে ওঠে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমার কথা না, গবেষণার কথা। এই যে গ্যাবে অ্যান্ড লি মে তাদের গবেষণার ফাইন্ডিংস এভাবে লিখছেন যে ক্লিনিশিয়ানস রেয়ারলি অ্যাক্সেসড, অ্যাপ্রাইজড অ্যান্ড ইউজড এক্সপ্লিসিট এভিডেন্স ডাইরেক্টলি ফ্রম রিসার্চ অর আদার ফর্মাল সোর্সেস। তার মানে হইতেছে চিকিৎসকেরা কদাচিৎ গবেষণা বা ফর্মাল সোর্স থেকে এভিডেন্স কালেক্ট করে। এর ফলে যারা মার্কেটিং আর প্রমোশনে বিলিয়ন ডলার খরচ করে তাদের প্রভাবে ডাক্তাররা এমন সব ওষুধ লেখে যা ক্ষতিকর বলে চিহ্নিত হয়েছে। এর মধ্যে 1998 সালে আমেরিকার 5টা ওষুধকে প্রত্যাহার করা হয়েছিল যেগুলো রোগীর কোনো উপকার তো করেই না, ক্ষতি করছিল। তার মধ্যে ছিল অ্যালার্জির ওষুধ, মেদ কমানোর ওষুধ, কোনো প্রাণঘাতী রোগ চিকিৎসার ওষুধ কিন্তু না। কিন্তু এটা যেই সময় বাজারে ছিল আমেরিকার মানুষের 10% এই ওষুধগুলো কোনো না কোনো সময় খাইছে। এই ওষুধের অ্যাপ্রুভালের সময় যে ডেটা দেওয়া হয়েছিল সেগুলো ছিল ভুয়া। এ দায় তাহলে কার? এমন মিথ্যা আর গাঁজাখুরি জিনিস গবেষণা বলে প্রকাশিত হয়েছিল নামকরা জার্নালে। 2001 সালে 40টা গবেষণা কর্মকে প্রত্যাহার করা হয়েছিল। 10 বছর পরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 400-র বেশি। অর্থাৎ মোট গবেষণার সংখ্যা বাড়ছিল মাত্র 1.5 গুণ। মেডিকেল জার্নালে প্রকাশিত উঁচু মানের গবেষণার প্রায় 15%ই আদতে যাচ্ছেতাই টাইপের গবেষণা। আমেরিকা সরকারের অফিস অফ রিসার্চ ইন্টিগ্রিটি 2008 সালে নেচার পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশ করে। তারা 2000 বিজ্ঞানীর গবেষণাকে 3 বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ করে দেখে এর মধ্যে 200টা গবেষণায় জোচ্চুরি আছে। প্রেডেটরি জার্নাল বলে মেডিকেল সায়েন্সে এক ধরনের জোচ্চুরি জার্নাল হয়েছে যেখানে আপনি মোটামুটি যা খুশি তাই ছাড়তে পারবেন, শুধু কিছু নগদ নারায়ণ ধরাই দিতে হবে আর কি। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, আবার সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হওয়ার জন্য মানে প্রমোশনের জন্য প্রকাশিত গবেষণা লাগে। বাংলাদেশে একসময় এক বিখ্যাত প্রফেসর দৈনিক পত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক একটা নিবন্ধ জমা দিয়া অধ্যাপকের পদ বাগাই নিয়েছিলেন। আমি হিসাব দিতে পারবো না প্রেডেটরি জার্নালে লেখা দিয়া কত অধ্যাপকের পদ বাংলাদেশের ডাক্তাররা বাগাই নিয়েছেন। তবে কেউ কেউ যে বাগাইছেন সে অনুমান অবশ্যই করা যায়, কারণ এই প্রেডেটরি জার্নালে আমার বন্ধু দেশের ডাক্তারদের লেখাই 50%-এর বেশি। ফার্মাসিউটিক্যালস কোম্পানি যদি চিকিৎসকের ক্লিনিক্যাল জাজমেন্টকে প্রতিস্থাপন করে তাহলে রোগী কি চিকিৎসা পাবে? গবেষণার নামে ট্র্যাশ যদি ভরতে থাকে মাথায়, কোনটা গবেষণা আর কোনটা ট্র্যাশ এটা বোঝার দক্ষতা যদি না থাকে তাহলে রোগী চিকিৎসা পাবে? রোগী যে শুধু চিকিৎসা পায় না এটা সে তার কমন সেন্স দিয়ে বোঝে, তাই তার ক্ষোভ মাঝে মাঝে ছাই চাপা আগুনের মতো উদ্গীরিত হয়, সে স্বাস্থ্যকর্মীর উপরে ঝাঁপায় পড়ে। ডাক্তাররা সারা দুনিয়াতে কর্মক্ষেত্রে হিংসার শিকার হন। এই হিংসার বিস্তার এতই বিশাল যে 2002 সালে WHO-কে ওয়ার্ল্ড রিপোর্ট অন ভায়োলেন্স অ্যান্ড হেলথ প্রকাশ করতে হয়েছিল। WHO-র মতে 38% চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সারা জীবনে অন্তত একবার ভায়োলেন্সের শিকার হন। বিশাল ঘটনা, দুনিয়াতে কোনো পেশার ক্ষেত্রে এটা ঘটে না। আমি আলোচনায় গভীরে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় স্মরণ করে দিতে চাই। খেয়াল করলে দেখবেন ভায়োলেন্সের শিকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রায় সবগুলাই সরকারি বা পাবলিক।
2021 সালে বাংলাদেশের চিকিৎসক নিগ্রহের যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে একটা গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে সমস্ত স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হয়েছে তার 91% সরকারি ডাক্তার বা স্বাস্থ্যকর্মী। আউটডোর সার্ভিসের 80% আর ইনডোর সার্ভিসের 60% দেয় প্রাইভেট সেক্টর। অথচ কি অবাক বিষয়, পাবলিক সেক্টরের চিকিৎসক সংখ্যায় কম সার্ভিস দেওয়া বেশি পরিমাণে ভায়োলেন্সের শিকার হচ্ছে। আমি যেদিন এই ভিডিও রেকর্ড করি সেদিনই চিকিৎসা বিজ্ঞানের গবেষণা সংক্রান্ত ডেটাবেস মেডলাইনে ভায়োলেন্সে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, দেখেন কি বিপুল পরিমাণে ভায়োলেন্স সংক্রান্ত আলোচনা আর গবেষণা মেডিকেল মহলে বাড়ছে। এই গ্রাফে অবশ্য এটাও দেখতে পারবেন যে চিকিৎসা বিজ্ঞানে ভায়োলেন্স সংক্রান্ত আলোচনা শুরুই হয়েছে 80-র দশক থেকে। এখন প্রশ্ন হচ্ছে এই ভায়োলেন্স কিভাবে থামানো যাবে? তাহলে আমাদের দেখতে হবে ভায়োলেন্সের উৎস কি। বাংলাদেশের জিডিপির অনুপাতে হেলথ বাজেট 2012 সালের পর থেকে ক্রমাগত কমছে। এখন মোটামুটি জিডিপির 2%, দক্ষিণ এশিয়া এটা প্রায় 5.5%। প্রাইভেট সেক্টরে চিকিৎসা ব্যয় মেটাতে বছরে 4% মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। বাংলাদেশে এক বছরে দরিদ্র কমে 1 থেকে 2%। শুধু চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র সীমার নিচে চলে যায় প্রত্যেক বছর 4% মানুষ। বাদরের তৈলাক্ত বাস ব্যয় ওঠার উপমার সাথে এটার কিন্তু মিল আছে। এর আবার গালভরা একটা নাম আছে, মেডিকেল পভার্টি ট্র্যাপ বা দারিদ্র ফাঁদ। হার্ভার্ড মেডিকেল স্কুলের সোশ্যাল মেডিসিন শিক্ষক পল ফার্মার এটাকে বলছেন স্ট্রাকচারাল ভায়োলেন্স। এর অর্থ হচ্ছে জাত, ধর্ম, লিঙ্গ, বর্ণ, বৈষম্য, রাজনৈতিক হিংসা, যুদ্ধ, সামাজিক অর্থনৈতিক অসাম্য এসব কিছুই নির্ধারণ করে কে অসুস্থ হয়ে পড়বে এবং মেডিকেল সার্ভিস নিতে পারবে। তার মানে আপনি একজন স্বাস্থ্যকর্মী হয়ে এই বাজেটে কাজ করে নিজেই স্ট্রাকচারাল ভায়োলেন্সের অংশ হচ্ছেন। রোগীরা স্ট্রাকচারাল ভায়োলেন্সের শিকার হয় প্রথমে। ডাক্তার না জেনে না বুঝে স্ট্রাকচারাল ভায়োলেন্সের অংশ হয়ে যান। রোগীর স্বজনেরা সেই স্ট্রাকচারাল ভায়োলেন্সের ফিজিক্যাল এমবডিমেন্ট হিসেবে দেখে একজন ডাক্তারকে। তাই পাল্টা আক্রমণের লক্ষ্য হয় সে। আপনি স্বাস্থ্যকে প্রায়োরিটি না দিলে স্ট্রাকচারাল ভায়োলেন্স কমবে না। আপনি দেখবেন এই জুলাই আগস্ট বিপ্লব যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারলো না স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই যে প্রায়োরিটি মনেই করলো না যে কাজটা জরুরি। যে মন্ত্রণালয় 20 থেকে 25,000 আহত ছাত্র জনতাকে সার্ভিস দিয়ে তৃপ্ত করতে পারে না, সে 18 কোটি জনতাকে কিভাবে তৃপ্ত করবে? এটাই তো ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য অ্যাসিড টেস্ট। স্বাস্থ্য যে জাতীয় উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা পূর্ব শর্ত, এটা না বুঝে আমাদের নীতি নির্ধারকেরা, না আমাদের হেলথের লিডাররা বুঝাইতে পারে নীতি নির্ধারকদের। এ বিষয়টা বুঝে দেখি। 2010 সালে একটা ইন্টারেস্টিং প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড নেগলেক্টেড ডিজিজেস দ্য 10,000 to 1 গ্যাপ শিরোনামে। এই প্রবন্ধে বলা হয়েছে 11টা পারমাণবিক শক্তিধর দেশ $10 ট্রিলিয়ন বেশি ব্যয় করছে অস্ত্র তৈরি এবং মেনটেন্যান্সে। আর সারা পৃথিবীতে 80 কোটি মানুষ কৃমিতে আক্রান্ত যে হয় তার বেশিরভাগই নিম্ন বা মধ্য আয়ের পারমাণবিক শক্তিধর দেশ। যেমন ইন্ডিয়াতে 14 কোটি, চীনে 8.5 কোটি। নেগলেক্টেড ডিজিজ কন্ট্রোলের জন্য বরাদ্দ সারা দুনিয়ায় $1 বিলিয়ন কম। অর্থাৎ $10 ট্রিলিয়ন পারমাণবিক অস্ত্র সম্ভারের 10,000 ভাগের 1 ভাগেরও কম। 2010 সালে ল্যান্ডসেটের 2 জানুয়ারি আর একটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বিয়ন্ড দ্য টিপিং পয়েন্ট শিরোনামে। ওখানে প্রবন্ধকার বলছে যে ওভারসিজ ডেভেলপমেন্ট ফান্ডের মাত্র 0.6% বরাদ্দ আছে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের জন্য। মাইকেল মমার্ট এইসব বিশ্লেষণ করে বলছিলেন যে স্বাস্থ্য হইল দীর্ঘ সামাজিক প্রক্রিয়ার পরিণতি এবং ফলাফল। এই যে স্ট্রাকচারাল ভায়োলেন্স, তার শিকার হচ্ছে সাধারণ মানুষ, যাদের এই ভায়োলেন্সে কোনো ভূমিকা নাই, ভাষ্য নাই, কোনো অবস্থিতিও নাই। বাংলাদেশের মানসিক চিকিৎসকরা সম্প্রতি বলছেন যে বাংলাদেশের 4 জনের মধ্যে 1 জন মানসিক রোগে ভুগতেছেন। প্রত্যেক বছর 10,000 জন মানুষ আত্মহত্যা করতেছে। এর কারণ হিসাবে বেকারত্ব, হতাশার কথা বলছেন ডাক্তাররা সাহেবেরা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, তা হচ্ছে বিচারহীনতা। তার মানে সাম্য এবং ন্যায় বিচার শুধু রাষ্ট্রের স্বাস্থ্যের জন্যই জরুরি না, ব্যক্তির স্বাস্থ্যের জন্যও জরুরি। ভায়োলেন্সের দ্য মেডিসিন দ্য নেসেসারি পলিটিক্স অফ পাবলিক হেলথ প্রবন্ধে বলা হয়েছে এই ভায়োলেন্সের ট্রিগারিং ফ্যাক্টরগুলোর সামাজিক এবং রাজনৈতিক ডাইমেনশন আছে। ভায়োলেন্সের প্রশ্নের সাথে জড়ায় আছে গ্লোবালাইজেশনের বিতর্ক। আলমা তার প্রাইমারি হেলথ কেয়ারের ঐতিহাসিক ঘোষণায় স্বাস্থ্য নিশ্চিত করার শর্ত হিসেবে শান্তি নিশ্চিত করার কথা বলা হয়েছিল, রাষ্ট্রীয় সংঘাত বন্ধ করার কথা বলা হয়েছিল, আর নিরস্ত্রীকরণের উপরে জোর দেওয়া হয়েছিল। ডাক্তারির খুব একটা অন্তর্গত দার্শনিক কন্ট্রাডিকশন আছে। আপনি খেয়াল না রাখলেই পা স্লিপ কাটবেন। এটা যে শুধু ডাক্তারদের বুঝলে হবে না, এটা বুঝতে হবে সবাইকেই। কত ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁদ আছে, ট্র্যাপ আছে, পিছল জায়গা আছে, যেটা আমাদের খুব গভীরভাবে বোঝা দরকার। তাছাড়া শুধু ডাক্তারদের দোষী দেবেন কিন্তু ফল আসবে না। সংস্কারের কথা বলবেন, সংস্কার হবে না। কারণ মূল সমস্যার গভীরে যে বুঝতে হবে কোথায় সমস্যা। এই যে মেডিসিন স্বাস্থ্য বা চিকিৎসাবিদ্যা, এটার অন্তর্গত একটা হিংসার উপাদান আছে। একদিকে মেডিসিন আর্ট অফ হিলিং, আরেকদিকে রোগের হন্তারক। দুই ক্ষেত্রেই মেডিসিনের কেন্দ্রে আছে মানুষ। মেডিসিনের ঐতিহাসিক বিবর্তনের মাঝে অন্তর্গত যে দ্বন্দ্ব এবং টানাপোড়েন আছে, এইটা নিয়ে দেরিদার একটা লেখা আছে প্লেটোস ফার্মেসি নামে।
আগ্রহীরা পড়ে দেখতে পারেন। সেখানে তিনি বলছেন ফার্মাকন এই শব্দটার অর্থ একদিকে বিষ, আরেকদিকে অমৃত বা নিরাময়কারী। মেডিসিনও তাই। আবার দেখেন, আমরা রোগকে দেখি বায়োলজির দৃষ্টিতে, কিন্তু রোগকে বায়োলজির দৃষ্টিতে দেখার একটা বিপদ আছে। যেমন হার্ট অ্যাটাক হইলে হার্টের রক্ত চলাচলের কার্ডিয়াক এনজাইমের মার্কার এগুলো দেখতে হয়, না দেখে উপায় নাই। কিন্তু রোগী তো একটা রোগাক্রান্ত দেহ না, একটা জীবন্ত মানুষ। ডাক্তার তো একটা বায়োলজিক্যাল এন্টিটিকে চিকিৎসা করতেছে না, একটা বায়োসোশ্যাল এন্টিটিকে চিকিৎসা করে। বায়োসোশ্যাল থেকে বায়োলজিকে যখন আলাদা করা হয় তখন হয় এন্টিটি রিডাকশন। এইভাবেই রিডাকশনিজমের উপরে দাঁড়ায় আছে আমাদের চিকিৎসাবিদ্যা। তাই সোশ্যাল এন্টিটি যখন সামনে এসে দাঁড়ায় তখন সেটাকে পৃথিবীর কোনো দেশের ডাক্তাররাই আর মোকাবেলা করতে পারে না। আবার আরেকদিকে দেখেন, আমরা যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই বা হাসপাতালে যাই, সেখানে দেখা হয় আমাদের ক্লিনিক্যাল হেলথ, মানে সেখানে ব্যক্তির শরীরটা দেখা হয়। আবার ধরেন এই কোভিড মহামারীর সময় আমরা তখন পাবলিক হেলথের দৃষ্টিকোণ থেকে দেখি, যেখানে কমিউনিটি গুরুত্বপূর্ণ, সেই সামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ যা পরিবেষ্টিত হয়ে মানুষ থাকে। যদি দুই ক্ষেত্রেই ডিসোশ্যালাইজেশন সমানভাবে কার্যকর থাকে, তাহলে দুই ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে ডিহিউম্যানাইজেশন। এরিক ক্যাসেলের একটা বেশ পুরনো লেখা আছে, শিরোনাম হচ্ছে দ্য রিলিফ অফ সাফারিং। সেখানে তিনি বলছেন রোগাক্রান্ত হইলে মানুষের মানব সত্তার অনেক কিছুকেই তছনছ করে দেয়, ব্যক্তির সমগ্রতাকে ভেঙে চড়ে সাফারিংসের জন্ম দেয়। এই সাফারিংসের বোঝার ক্ষমতা আধুনিক মেডিসিনের নাই। আমাদের টেক্সট বইকে ঢেলে লিখতে হবে। পুরো টেক্সট বই আর শিক্ষাদানের পদ্ধতি না বদলাইলে চিকিৎসাবিদ্যার রোগীকে বায়োসোশ্যাল এন্টিটি হিসেবে দেখতে পারবে না। এইবার আসেন হাসপাতাল প্রসঙ্গে।